আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বিএইচআইসি 103 ব্লক 1 এর ইউনিট 3 এর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো দক্ষিণ ভারতে কিভাবে রাষ্ট্রের আগমন ঘটছে এবং রাষ্ট্র তথা অঞ্চলের আবির্ভাব ঘটছে এবং সেই অঞ্চলগুলি বা রাষ্ট্রগুলি কিভাবে তাদের বিভিন্ন প্রশাসনিক অঙ্গের মধ্যে দিয়ে সামাজিক অর্থনৈতিক সংগঠনের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, সেগুলি আজকে আলোচনার বিষয়। এর পাশাপাশি আরেকটি কথা প্রথমেই জানিয়ে রাখি, সেটি হলো ইউনিট 3 এর সঙ্গে আজকে আমি ইউনিট 4টাকেও একসঙ্গে পড়াবো, কারণ যেহেতু আমরা ইউনিট 4 এ আমরা জানি যে সেখানেও দক্ষিণ ভারতের অর্থনীতি, কৃষিজ অর্থনীতি, মূলত কৃষিজ অর্থনীতি এবং সমাজের কথা উঠে আসছে, যেটাকে ভারতের উপকূলবর্তী অঞ্চলের সঙ্গেও তুলনা করা হয় বা কথা বলা হয়। কারণ যেহেতু ইউনিট 3 এ আমরা জানবো কিভাবে সেখানে রাষ্ট্রের আগমন ঘটছে এবং ইউনিট 4 এ আমরা জানবো কিভাবে সেখানে কৃষিজ অর্থনীতি বা সমাজের বিকাশ ঘটছে, এবং একই অঞ্চলকে কেন্দ্র করে দুটো ইউনিটকে এখানে পড়ানো হচ্ছে। অর্থাৎ একদিকে আমরা রাজনৈতিক সংগঠন বা রাজ্য কিভাবে গড়ে উঠছে এবং অন্যদিকে অর্থনীতি কিভাবে গড়ে উঠছে, মেনলি কৃষিজ অর্থনীতি কিভাবে গড়ে উঠছে, এই দুটোকে যেহেতু পাশাপাশি পড়ানো হচ্ছে ওই জন্য আমি চেষ্টা করবো একই সাথে এই দুটোকে হাইলাইট করতে। প্রথমে থার্ড ইউনিটে যেটি বিষয় সেটি হচ্ছে দক্ষিণ ভারতের আঞ্চলিক রাষ্ট্রের উদ্ভব, এবং দক্ষিণ ভারতের এই আঞ্চলিক রাষ্ট্র উদ্ভবের ক্ষেত্রে যেটি মূলত কথা আসে সেটি গত সপ্তাহে আমি আলোচনা করাচ্ছিলাম যে সাতবাহন রাজবংশ, অর্থাৎ দক্ষিণ ভারতে বিভিন্ন রাজা বিভিন্ন সময়ে তাদের আবির্ভাব ঘটেছে এবং তাদের মধ্যে যেটি প্রধান রাজবংশ হিসেবে যাদের আগমন ঘটছে সেটি হলো সাতবাহন রাজবংশ। এবং দক্ষিণ ভারতের বেশিরভাগ অঞ্চল একটা সময় মৌর্য সাম্রাজ্যভুক্ত হয়েছিল, এবং মৌর্য সাম্রাজ্যভুক্ত হওয়ার ফলে কথা বিশ্বাস করার মতো সঙ্গত কারণ ছিল যে দক্ষিণের দূরবর্তী প্রদেশগুলি স্থানীয় শাসকদের নেতৃত্বে স্বাধীন হয়ে যায়। অধ্যাপক ব্রজদুলাল চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে মৌর্য সাম্রাজ্যের পতনের পর থেকে ক্রমশ সাতবাহনদের উত্থানের আগে এখানে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য গড়ে উঠেছিল। সাতবাহনদের উত্থানের আগে দাক্ষিণাতে মহারথী মহাভোজদের প্রতিষ্ঠার কথা জানা যায়। এটি মূলত রাষ্ট্রের আগমন বা প্রশাসনিক উদ্যোগের কথাই আলোচিত। পুরাণে সাতবাহনদের অন্ধ্র বলা হয়েছে এবং পূর্ব দাক্ষিণাত্যে সম্ভবত অন্ধ্র উপজাতির লোক ছিল সাতবাহনরা। পুরাণে তাদের অন্ধ্রবৃত্ত বলেও উল্লেখ করা হয়েছে। এই অঞ্চলে প্রাপ্ত মুদ্রা থেকে একথা সমর্থন করা হয় যে পূর্ব দাক্ষিণাত্য থেকে সাতবাহনরা তাদের শাসনের সূত্রপাত ঘটায় এবং তাদের রাজধানী প্রতিষ্ঠান বা কৈঠান। সাতবাহন রাজবংশ প্রতিষ্ঠাতা হলেন শিমুক। পুরাণে এরকম বলা হয় যে অন্ধ্র শিমুক কন্যায়ন সুমার সমন আক্রমণ করবে এবং শুঙ্গদের শাসনের অবসান ঘটাবে এবং বসুন্ধরা ভোগ করবে। সাতবাহনদের রাজ্য শেষ অবধি বর্তমান অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র নিয়ে গঠিত হয়। কোনো সময় সাতবাহন রাজ্যের মধ্যে ছিল উত্তর কর্ণাটক, পূর্ব ও দক্ষিণ মধ্যপ্রদেশ এবং সৌরাষ্ট্র। প্লিনির গ্রন্থ থেকে জানা যায় যে এই রাজ্যের মধ্যে ছিল অনেকগুলি গ্রাম এবং বেশ কিছু প্রাচীর বেষ্টিত শহর। রোমান ঐতিহাসিকরা আরো জানিয়েছেন যে সাতবাহন রাজাদের 1,00,000 পদাতিক, 2,000-এর কাছাকাছি প্রায় অশ্বারোহী এবং 1,000 কাছাকাছি হাতি ছিল তাদের সৈন্যবাহিনীতে। এই সাতবাহন রাজবংশ প্রায় 300 বছর ধরে রাজত্ব করেছিল, অর্থাৎ খ্রিস্টপূর্ব 50 থেকে প্রায় 250 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এরা রাজত্ব করে যায়। শাতকর্ণী, যিনি দীর্ঘ 56 বছর রাজত্ব করেছিলেন কলিঙ্গরাজ খরবেল, তার হাতিকুম্ভ অনুশাসনে দাবি করেছেন যে তিনি শাতকর্ণী নামে এক সাতবাহন রাজাকে আধিপত্য বিস্তার করতে দেননি, অর্থাৎ তিনি তাকে বাধা দেন এবং তার বিরোধিতা করে নিজের স্বাধীন অস্তিত্ব রক্ষা করেন। খরবেল আরো দাবি করেন যে তিনি মারাঠা দেশের রথিকদের পরাস্ত করেছিলেন এবং পরাস্ত করেছিলেন বিদর্ভের ভোজদের। এরা আসলে সাতবাহনদের অধীনস্থ শাসক ছিলেন। প্রথম শাতকর্ণী সম্ভবত পশ্চিম মালব অঞ্চল জয় করেছিলেন। নানেঘাট গুহায় প্রাপ্ত রানী নাগনিকার লেখ থেকে জানা যায় যে এই শাতকর্ণী দক্ষিণাপথের অধীশ্বর ছিলেন। রানী সেভাবেই তার পরিচয় দিয়েছিলেন। শেষ থেকে সাতবাহন রাজাদের অন্যতম হলেন ইনি গাথা সপ্তশতী নামে, যিনি প্রেম প্রণয় নিয়ে 700 কবিতার এক সংকলনও প্রকাশ করেন।
সাতবাহন রাজাদের সঙ্গে পশ্চিম ভারতের শক রাজাদের এক দীর্ঘস্থায়ী সংঘর্ষের কাহিনীও জানা যায়, যেটি আমি আগের সপ্তাহে পড়ানোর সময় উল্লেখ করেছিলাম। অর্থাৎ সাতবাহন রাজারা তো খুব সহজেই চট করে এই দেশে এসে তাদের শাসন ব্যবস্থা সূত্রপাত ঘটাতে পারেনি। তাদেরকে যুদ্ধের মাধ্যমে, তাদেরকে সংঘর্ষের মাধ্যমে এই দেশে রাজত্ব করতে হয়েছিল। এটি রাজনৈতিক একটি প্রতিদ্বন্দ্বিতা এবং সেখানে তারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়েছিলেন। এই সাতবাহন দ্বন্দ্বের একটি বড় কারণ ছিল পশ্চিম ভারতের বন্দর। পশ্চিম ভারত যেহেতু বাণিজ্য ক্ষেত্রে খুব তৎপর ছিল এবং বাণিজ্যের দিক থেকে সেখানে প্রচুর বন্দর আগমন করে, যেমন ভৃগুকচ্ছ, কল্যাণ, সোপারা প্রভৃতি। এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সূত্রপাত হয়। খবরত শাখার শক শাসকরা সাতবাহনদের রাজ্যভুক্ত অঞ্চল কেড়ে নিয়ে নিজেদের রাজ্যের সম্প্রসারণ ঘটান। সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক ছিল গৌতমীপুত্র শাতকর্ণী এবং ওই রাজ্যের সৌভাগ্যের সূচনা এই সময় থেকেই হয়। তিনি ঋত অঞ্চলগুলো পুনরুদ্ধার করেন এবং তারই নেতৃত্বে সাতবাহন শক্তির গৌরব স্বর্ণশিখর স্পষ্ট করেছিল। তিনি শক, পল্লব এবং যবনদের পরাস্ত করেন। তিনি খবরত বংশীয় শকদের উচ্ছেদ করেন এবং সাতবাহন রাজবংশের গৌরব ফিরিয়ে আনেন। গৌতমীপুত্র শাতকর্ণী শক রাজা নখপানকে পরাস্ত করেছিলেন এবং তার মৃত অঞ্চলগুলিও পুনরুদ্ধার করেছিলেন। তার রাজত্বের শেষের দিকে সম্ভবত খবরত বংশের উত্তরাধিকারী কর্দমক শাখার শকরা এই সকল বিজিত অঞ্চলের কতকাংশ আবার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। গৌতমীপুত্র শাতকর্ণীর উত্তরাধিকারীরা ছিলেন তার পুত্র বশিষ্ঠপুত্র পুলুমাই, যিনি কিনা দ্বিতীয় পুলুমাই নামেও খ্যাত। এই সাতবাহন রাজার মুদ্রা অন্ধ্রপ্রদেশের বিভিন্ন স্থানে পাওয়া গেছে। এই রাজা যখন পূর্ব দিকে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধরত ছিলেন, পশ্চিমে শকরা তাদের হস্তচ্যুত রাজ্যাংশ পুনরুদ্ধারের প্রয়াস চালিয়েছিল। এই রাজবংশের আরেকজন প্রধান শাসক ছিলেন যজ্ঞশ্রী শাতকর্ণী। তিনি খুব সম্ভব শকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়েন। ইনি সম্ভবত শেষ সাতবাহন রাজা যিনি পূর্ব ও পশ্চিম দাক্ষিণাত্য অঞ্চলে রাজবংশের প্রভাব বজায় রেখেছিলেন। যজ্ঞশ্রী শাতকর্ণীর উত্তরাধিকারীরা হলেন গৌতমী পুত্র বিজয় শাতকর্ণী, চন্দ্র শাতকর্ণী, বশিষ্ঠ পুত্র বিজয় শাতকর্ণী এবং পুলুমাই। পুরাণের শেষ দিককার সাতবাহন রাজাদের খুব একটা নাম পাওয়া যায় না। এদের পরিচয় পাওয়া যায় কেবলমাত্র মুদ্রাতে। তৃতীয় খ্রিস্টীয় শতকে এই রাজবংশের শাসনের অবসান ঘটে। সাতবাহন রাজবংশের পতনের পর দাক্ষিণাত্যে বকাটক, মহীশূরের কদম্ব, আভির, অন্ধ্রপ্রদেশের ইক্ষুদের কথাও আমরা জানতে পারি। অধ্যাপক বিডি চ্যাটার্জি জানিয়েছেন যে যদিও সাতবাহন রাজারা সমগ্র দক্ষিণাপথের অধীশ্বর রূপে নিজেদের দাবি করেছেন, তবে এটা খানিকটা অতিরঞ্জন বলা চলে। সমগ্র দাক্ষিণাত্যের সব অঞ্চলের উপর তাদের নিয়ন্ত্রণ ছিল না। শক কুষাণদের মতো তাদের রাজ্য অধীনস্থ শাসকরা ছিল। এরা সাতবাহন রাজার সার্বভৌমত্ব স্বীকার করে নিয়েছিল। সাতবাহন রাজারা দুটি অশ্বমেধ এবং রাজস্ব যজ্ঞে অনুষ্ঠান গ্রহণ করেছিলেন, রাজনৈতিক সার্বভৌম এবং বৈধতা অর্জনের লক্ষ্য নিয়ে। এসব যজ্ঞ করে প্রাচীন ভারতের রাজারা রাজনৈতিক প্রভুত্বের পরিচয় প্রদান করেন এবং স্থানীয় অধীনস্থ শাসক মহারথী ও মহাভোজরা সাতবাহন সাম্রাজ্যের অঙ্গীভূত হয়ে যায়। সাতবাহন সাম্রাজ্যের অবক্ষয় শুরু হলে এই স্থানীয় শাসকরা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করতে থাকে। সাতবাহন রাজারা দাবি করেন যে তারা হলেন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় শক্তির ধ্বংসকারী। দেশ সুশাসনের জন্য সাতবাহন রাজারা অনেকগুলি প্রশাসনিক ইউনিটে রাজ্যটিকে ভাগ করেছিলেন। এগুলির নাম হলো অহম। প্রধান উচ্চ পদস্থ কর্মচারীদের বলা হতো অমাত্য, মহামাত্র ও মহাসেনাপতি। নথিপত্র লেখা রক্ষণাবেক্ষণের জন্য লিপিকাররা নিয়োগ করা হতো। দায়িত্ব ছিল গ্রাম প্রধানকে। সাতবাহন সাম্রাজ্যের সমাজ সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, অর্থাৎ সেই সময়কার দক্ষিণ ভারতীয় অঞ্চলগুলো সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে বলা যায় যে এই সময় সাতবাহন রাজারা ব্রাহ্মণ্য ধর্ম ও সমাজ ব্যবস্থার পৃষ্ঠপোষক ছিলেন। যেহেতু আমি আগেই বলেছি, তারা নিজেদেরকে ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক হিসেবেই গণ্য করতেন। সমকালীন সাহিত্য, সমকালীন ধর্ম, লেখ, ভাস্কর্য থেকে এই যুগের মানুষের সামাজিক জীবনের পরিচয় পাওয়া যায়। সাতবাহন রাজারা বৈদিক সমাজ এবং আচার আনুষ্ঠানিকতার পৃষ্ঠপোষকতা করতেন। তারা বর্ণাশ্রম ধর্মকে সমর্থন করেন এবং একে রক্ষা করার প্রয়াসও চালান। এই যুগের ব্রাহ্মণরা ছিল যারা প্রধানত পুরোহিত, অশ্বমেধ যজ্ঞ, রাজস্ব যজ্ঞে অংশগ্রহণ করতেন।
এবং তারা এই সমস্ত ক্ষেত্রে পৌরোহিত্য প্রদান করতেন। ক্ষত্রিয়রা ছিল ঐতিহ্যবাহী যোদ্ধা, শাসক এবং বৈশ্যরা বণিক এবং কৃষক সমাজের ছিলেন। চতুর্থ শ্রেণীতে ছিল শূদ্ররা এবং এরাই ছিল সমাজের একেবারে নিম্নতর। উচ্চ 3 পর্বের সেবা করা, গৃহ এবং ক্ষেতে কাজ করাই ছিল এদের পেশা। পুরাণ ও লেখমালায় আরো এক ধরনের শ্রেণীবিন্যাসের কথাও আমরা জানতে পারি। এর ভিত্তি ছিল জনসাধারণের সামাজিক অবস্থান। প্রথম শ্রেণীতে ছিল মহারথী, মহাবোজ এবং মহাসেনাপতিরা। এরা ছিল সর্বোচ্চ শ্রেণীভুক্ত। কতগুলি সরকারি পদের অধিকারী এবং বেসরকারি লোকজন নিয়ে ছিল দ্বিতীয় শ্রেণী। সরকারি কর্মচারীদের মধ্যে ছিল অমাত্য, মহামাত্র এবং ভান্ডাগারিক। বেসরকারি নাগরিকদের মধ্যে ছিল নৈগম অর্থাৎ বণিক, স্বার্থবাহ বা বাণিজ্যের গিল্ডের প্রধান। তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল লেখক, বৈদ্য, হলকিয়া, সুবর্ণকার, গান্ধিক এবং সমাজের নিম্ন শ্রেণীতে ছিল বরযোগী, যাদেরকে সূত্রধর বলা হয় আর কি, মালাকার, লোহাবনিজ, দর্শক প্রভৃতি। মধ্য শ্রেণীতে ছিল প্রধানত কৃষক এবং বণিক। এরা আবার বিভিন্ন গৃহ, কুটুম্ব এবং কুলে বিভক্ত ছিল। এদের প্রধানদের বলা হতো কুলপতি। কুলপতিরা যথেষ্ট কর্তৃত্বের অধিকারী ছিল। ক্ষত্রিয় পুরুষরা তাদের নামের সঙ্গে মাতৃনাম ও গোত্র ব্যবহার করত। মাতার নাম পুত্রের নামের সঙ্গে যুক্ত হতো। সাতবাহন যুগে সমাজের ব্যবস্থার বড় ধরনের পরিবর্তন ঘটে যায়। আর্য ও অনার্য জাতিগুলির মধ্যে মিশ্রণ ঘটে। কয়েকটি বৈদেশিক উপজাতি এবং দেশীয় উপজাতি হিন্দুদের আচার আচরণ গ্রহণ করে হিন্দু সমাজে এরা মিশে যায়। এদের মধ্যে কয়েকটি উপজাতি নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখেছিল। বিভিন্ন পোশাকে কেন্দ্র করে এবং বিভিন্ন জীবিকা, বিভিন্ন ধর্ম বা বিভিন্ন পেশাকে কেন্দ্র করে শ্রেণী বা বর্ণ ব্যবস্থারও এই সময় সম্প্রসারণ হতে আমরা দেখতে পাই। সাতবাহন রাজারা বর্ণাশ্রম ধর্ম ব্যবস্থায় পক্ষপাতী ছিলেন। তারা এই ব্যবস্থাকে রক্ষা করেন, তবে নানা কারণে এই বর্ণাশ্রম ব্যবস্থা ক্রমশ দুর্বল হয়ে যায়। এর একটি প্রধান কারণ ছিল বৌদ্ধ ধর্মের বিস্তার। অর্থাৎ এই সময় যেহেতু বর্ণাশ্রম সমাজে কুসংস্কার বাড়ছে, তাই বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্মের প্রভাবের ফলে কিছুটা ক্ষেত্র হলেও এই বর্ণাশ্রম প্রথার একটা কোথাও আমরা সীমাবদ্ধতাও লক্ষ্য করতে পারি। যাই হোক, বৌদ্ধ ধর্মের প্রসার এবং অন্য একটি কারণ ছিল দাক্ষিণাত্যের শক এবং পল্লবদের আগমন। এই দুটো কারণকে কেন্দ্র করে এই সময় বর্ণাশ্রম ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। শক রাজারা ব্রাহ্মণ সাতবাহন রাজাদের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। রুদ্রদামনের জুনাগড় লেখতে এর উল্লেখ পাওয়া যায়। নাসিক প্রশস্তিতে বলা হয় যে গৌতমী পুত্র শাতকর্ণী বর্ণাশ্রম ধর্মকে অটুট রেখেছিলেন। তবে ঐতিহ্যবাহী বর্ণাশ্রম ধর্ম অসবর্ণ বিবাহ ও বিভিন্ন বর্ণের মধ্যে আহার বিহারের ফলে দুর্বল হয়ে পড়ে। সাতবাহন শাসনকালে যৌথ পরিবার প্রথা অর্থাৎ যৌথ পরিবার প্রথার প্রচলন ঘটতে দেখা যায়। পিতা মাতা, ভ্রাতা, ভগ্নী, পত্নী, পুত্র, পৌত্র, পৌত্রী সকলকে নিয়েই ছিল এই পরিবার। পরিবারে সকলে মিলে কোনো দান কার্য সম্পন্ন করত। অমরাবতী লেখতে এর যথেষ্ট প্রমাণও পাওয়া যায়। পরিবারের সদস্যদের অবস্থান এবং মর্যাদা অনুযায়ী উল্লেখ পাওয়া যায়। নাসিক প্রশস্তিতে বলা হয়েছে যে নবনিকা অর্থাৎ নায়নিকা বৈদিক যাগযজ্ঞ অনুষ্ঠান দিতেন। অর্থাৎ রানীরা সেই সময় কিন্তু যাগযজ্ঞ করার ক্ষেত্রেও যথেষ্ট স্বাধীনতা লাভ করত। এবং এও জানা যায় যে স্বামীর মৃত্যুর পরে তিনি রাজকার্য পরিচালনার সকল দায়িত্ব নিজ হাতে গ্রহণ করে নেন। পরিবারের মহিলা সদস্যরা এবং ব্রাহ্মণ ও অন্যান্যরা দান কার্যে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। আশ্চর্যের বিষয় হলো যে এই যুগে মহিলারা যজ্ঞের অনুষ্ঠানে সঙ্গে যুক্ত থাকত এবং জৈমিনী শাস্ত্রের উপর এদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, অর্থাৎ একটি বিশেষ ধর্মের প্রতি বিশেষ শাস্ত্রের প্রতি এদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিন্তু এরা যাগযজ্ঞে যথেষ্ট সক্রিয় অংশগ্রহণ করত। মনুস্মৃতিতে মহিলাদের বেদ পাঠে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। এসব থেকে পরিষ্কার হয়ে যায় যে সাতবাহন রাজারা তাদের রাজ্যের জৈমিনী ও মনুস্মৃতির অনুশাসন প্রবর্তন করেনি। অর্থাৎ এই দুটি অনুশাসন যেগুলোর ক্ষেত্রে হিন্দু ধর্মশাস্ত্র অনুশাসনকে মেনে চলা হতো সেগুলি মোটামুটি বর্জনই করা হয়েছিল। মহিলারা, এর থেকে বোঝা যাচ্ছে যে মহিলারা অনেকখানি স্বাধীনতা ভোগ করতেন। এবং অমরাবতী এবং কার্লের ভাস্কর্য থেকে এই যুগের মানুষের পোশাক অলংকার সম্পর্কে একটি ধারণা করা যায়। ভাস্কর্যে পুরুষ এবং নারী মূর্তির পোশাক পরিচ্ছদ বেশ
অল্প এবং বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের সমাগমও এই সময় লক্ষ্য করা যায়। অর্থাৎ দক্ষিণ ভারতের একটি বিশেষ অঙ্গরূপে সাতবাহন সাম্রাজ্যের যে আগমন ঘটে এবং সেই যুগের যে সমাজ ব্যবস্থা আমরা লক্ষ্য করি, সেখানে একটি কথা স্মরণীয় যে মহিলারা মূলত রাজকার্যে নিযুক্ত মহিলারা বা রাজনৈতিকভাবে যারা উচ্চ পদাসীন ছিলেন সেই সমস্ত মহিলাদের কথাই এক্ষেত্রে উল্লেখ্য যে তারা যথেষ্ট স্বাধীনতা ভোগ করত এবং প্রায় পুরুষদের সমান সমকক্ষতা তারা দাবি করতে পারত। অর্থনৈতিক দিক থেকে এটা বলা যেতে পারে যে লেখ মুদ্রা থেকে এই সময়কার অর্থনৈতিক অবস্থার পরিচয় পাওয়া যায়, অর্থাৎ দক্ষিণ ভারতের অর্থনৈতিক পরিচয় পাওয়া যায়। এই যুগের মানুষের প্রধান জীবিকাই ছিল কৃষি এবং বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভর করে তাদের জীবন কাটাতো। জমি ও গরুকে সম্পদ বলেই তারা মনে করত। ধর্মীয় অনুষ্ঠানে এগুলি দান করা হতো। মিলিন্দ পং হতে অপারান্ত অঞ্চলে ধান চাষের উল্লেখ করা আছে এবং সাতবাহন রাজা হলেন গাথা সপ্তশতী। বিভিন্ন কৃষিজ পণ্যের উল্লেখও এই সময় পাওয়া যায়, যেমন ধান, গম, ডাল, তুলো এবং আখ। প্লিনি এবং পেরিপ্লাস থেকে জানা যায় যে মালাবার অঞ্চলে এই সময় গোলমরিচ চাষ হতো এবং পশ্চিম এবং দক্ষিণ ভারতে বহু ধরনের এইসব মাল মশলা এই সময় চাষ করা হতো। পন্ডিচেরির কাছে একটি ভালো নারিকেলের চাষও করা হতো বলে জানা যায়, যে যাকে আমি আরিকা মেরু নামক একটি অঞ্চল, সেখানে এই ধরনের চাষাবাদ হতো। কৃষি জমিতে জলসেচের জন্য দুটি যন্ত্রের ব্যবহার করা হতো, একটি কুদক আর একটি হচ্ছে অর্ঘট্ট। এই দুই যন্ত্রের সাহায্যে কৃষি জমিতে জলসেচের কাজ হতো। সাতবাহন রাজ্যের জমির মালিকানা ছিল ব্যক্তি এবং পরিবারের হাতে। রাজার নিজস্ব ভূসম্পত্তি ছিল এবং এর একাংশ তিনি ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মজ্ঞ ব্যক্তিদের দান করতেন। বৌদ্ধ সম্বন্ধে জীবন ধারণের জন্য ভূমিদানও করা হতো এবং এই সময় জানা যায় যে যারা ভূমিদান পেতেন তাদের কর দিতে হতো না। তবে গ্রহিতার জমির উপর রাজকীয় প্রশাসনের নিয়ন্ত্রণ ছিল, অর্থাৎ প্রশাসনিক ক্ষমতা কিন্তু রাজা নিজের হাতে রেখে দিয়েছিলেন। যে যদিও জমি দান করেন এবং সেই জমি থেকে কখনোই তারা কর উৎপাদন করতেন এবং যে কর তারা যে কর সংগ্রহ করা হতো সেটি রাজাকে প্রদান করতে হতো। প্রশাসনিক ক্ষমতা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেই জমির প্রশাসনিক ক্ষমতা কিন্তু থাকতো রাজার হাতে। ধর্মীয় উদ্দেশ্যে সাধারণত ভূমিদান করা হতো এবং ধর্ম নিরপেক্ষ ভূমিদানের ঘটনা ছিল খুবই কম। রাজা সাধারণত উৎপন্ন শস্যের 1/6 তার প্রাপ্য রাজস্ব হিসেবে দাবি করতেন। দেশের সব লবণ শিল্প ছিল রাজার 1/3 অধিকারে। এই লবণ শিল্প থেকে রাজার যথেষ্ট আয় হতো। তত্ত্বগতভাবে রাষ্ট্রের সব খনি এবং খনিজ সম্পদের মালিকানা ছিল রাজার হাতে। সমকালীন লেখমালায় দেশের কারিগরি শিল্প এবং কুটির শিল্পের কথাও জানা যায়। অর্থাৎ এই যে দক্ষিণ ভারতীয় সমাজের কথা বলছি, অর্থনীতির কথা বলছি, সেখানে মেন কৃষি যে অর্থনীতি ছিল কৃষি এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু শিল্পেরও আগমন ঘটতে দেখা যায়, যেগুলি হচ্ছে কারিগরি শিল্প, কুটির শিল্প প্রভৃতি। এবং সমকালীন সূত্র থেকে জানা যায় যে জল মেশিনই বানাতেন এই সময়কার বেশ কিছু লোকজন এবং কুম্ভকার, তৈল নিষ্কাশক, তন্তু বায়, সূত্র বায়, কাঁসা এবং পিতলের শিল্পী, হাতির দাঁতের কাজের শিল্পীরও উল্লেখ এই সময় পাওয়া যায়। এদের মধ্যে তাঁতিদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি এবং এই সময় রাজ্যের তগর ও প্রতিষ্ঠান ছিল দুটি প্রধান বস্ত্র শিল্প। তগর এবং আরিকা মেরুতে বস্ত্র রং করা এবং রং করার বড় কারখানা গড়ে উঠেছিল। সাঁচির একটি লেখতে একজন গজদন্ত শিল্পীর উল্লেখ আছে, যিনি সাঁচি তোরণের নির্মাণের অবদান রেখে গেছিলেন। শিল্পপণ্য উৎপাদনের জন্য মাটি ও ধাতু পাথরের ব্যবহার করা হতো। কোলার খনি থেকে স্বর্ণ উত্তোলনের ব্যবস্থা এই সময় ছিল। প্রতিষ্ঠান মাস্কি, কুন্দপুর, ভাতিপ্রলু, অমরাবতীতে বিভিন্ন রকমের সদৃশ সব শিল্প পণ্যের উৎপাদনের ব্যবস্থা এই সময় করা হয়। সোনা, পাথর, গজদণ্ড ও মাটি দিয়ে তৈরি সুন্দর শিল্প পণ্যেরও এই সময় উৎপন্ন হতো। এই যুগে যেসব নরনারীর মূর্তি পাওয়া যায় অজন্তায় চিত্রায়িত নারী পুরুষের চেয়ে তা কোনো অংশে কম ছিল না। সাতবাহন যুগের শিল্প উৎপাদন ব্যবস্থার এক বড় বৈশিষ্ট্য হলো গিল্ড ব্যবস্থা। ধনী বণিক উচ্চপদস্থ রাজকর্মচারীরা এইসব গিল্ডে তাদের টাকা আমানত রাখত এবং এগুলি ব্যাংক হিসেবে কাজ করত। শ্রেণী নামে পরিচিত গিল্ডগুলি
শিল্পী ও কারিগরদের ব্যাংকার হিসেবে কাজ করত। শিল্প পণ্যের উৎপাদনের জন্য এগুলি অর্থ বিনিয়োগ করত। কারিগরদের সুদে এই সময় টাকা ধার দেওয়া হতো। পেরিপ্লাস গ্রন্থ, টলেমির জিওগ্রাফি, রোমান সাতবাহন মুদ্রা ভান্ডার থেকে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ওই সকল অঞ্চলে এই সময় পশ্চিমের সঙ্গে যোগাযোগ ছিল। সাতবাহন সাম্রাজ্যের পূর্ব এবং পশ্চিম অঞ্চল ছিল বেশ জনবহুল, সমৃদ্ধ এবং মধ্য অঞ্চল তুলনামূলকভাবে ছিল অনেকটাই অনগ্রসর। পশ্চিম উপকূলের প্রধান বন্দরগুলি ছিল সোপারা এবং কল্যাণ, পূর্ব উপকূলের মুসলিপত্তম এবং ঘণ্টসাল। এই রাজ্যের গুরুত্বপূর্ণ শিল্প বাণিজ্য কেন্দ্রগুলি হলো প্রতিষ্ঠান, টগর, জুন্নার, নাসিক এবং বৈজয়ন্তী। অমরাবতীর লেখতে আমরা কাবরুরের নাম পাই, বিজয়পুর, কুদুর নামক বাণিজ্য কেন্দ্রের উল্লেখ পাই। বাণিজ্য কেন্দ্র এবং বন্দরগুলির মধ্যে বেশ ভালো যোগাযোগ ছিল, জল এবং স্থলপথে ভালো রাস্তা ছিল। এই একটি বড় বাণিজ্য পথ প্রতিষ্ঠান থেকে বেরিয়ে শ্রাবন্তী পর্যন্ত পৌঁছে গিয়েছিল। পথে ছিল টগর, নাসিক, উজ্জয়িনী এবং সাঁচি। একটি পথ পশ্চিমে ভৃগুপত্র থেকে বেরিয়ে উত্তর পশ্চিমে কাবুল পর্যন্ত পৌঁছে যায়। কাবুল যাওয়ার পথে ছিল তক্ষশিলা এবং পুষ্করাবতী। এই যুগের বাণিজ্যের সমৃদ্ধি দেখা যায় কারণ পরিবহন ও যাতায়াত ব্যবস্থা বেশ ভালো ছিল। সাতবাহন রাজারা এই সময় বিভিন্ন ধরনের রূপো এবং সোনার, তামার মুদ্রা এই সময় প্রচলন করেন। সম্ভবত ব্রোঞ্জ এবং সীসার মুদ্রাও এই সময় প্রচলিত ছিল। স্বর্ণ মুদ্রা না খুব একটা যে পাওয়া গেছে তা না, বরঞ্চ বলা যায় যে দুষ্প্রাপ্য ছিল। শুধু মুদ্রাই নয়, বিনিময় ব্যবস্থার মাধ্যমে এরা লেনদেন করতেন। এবং এই সময় পশ্চিমের সমৃদ্ধ বাণিজ্যের কথাও জানা যায়। অর্থাৎ পশ্চিম ভারতের বিভিন্ন বাণিজ্যিক বন্দর, বাণিজ্যিক কেন্দ্র গড়ে ওঠার কথা আমি বললাম, এবং তার থেকে বোঝা যাচ্ছে এই সময় পশ্চিমে বেশ সুন্দর সুন্দর বাণিজ্য এবং বেশ সমৃদ্ধশীল বাণিজ্য গড়ে উঠেছিল। এই সময় রোমানরা খাদ্যশস্য এবং শৌখিন দ্রব্য কিনত। রোমানদের পণ্য চাহিদা ক্রমশ এই সময় বেড়ে যায় এবং আগে ভারতরোম বাণিজ্য পরিচালিত হতো মিশর এবং আরবদের মাধ্যমে। কিন্তু রোমান সাম্রাজ্যের মিশর এবং আরবদের বণিকরা এগুলি পরিচালনা করত। 30 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ বা তারপরে মিশর রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং এই সময় থেকে রোমানরা ভারতের উপকূলে বাণিজ্য করতে শুরু করে। সমকালীন ভাস্কর্য এবং সমুদ্রগামী বহু জাহাজ বণিকদের চিত্র এই সময় ধরা পড়ে। এই সময় মৌসুমী বায়ুর আবিষ্কার হয় এবং যার ফলে দেখা যায় যে রোমান বাণিজ্য উজ্জীবিত হচ্ছে। ভারত থেকে রোমে রপ্তানি করা হতো মসলিন, রেশম, মূল্যবান পাথর, গজদন্ত, চন্দন কাঠ, মশলার মতো প্রচুর শৌখিন দ্রব্য। এই ভারত রোম বাণিজ্যে লাভ হতো প্রায় 100%। রোম থেকে ভারতে আমদানি করা হতো মদ, তামা, টিন, কাঁচ, সীসা, সোনা এবং রূপো। আলেকজান্দ্রিয়া ও ব্যাবিলনে সূক্ষ্ম কাজ করা বস্ত্রের চাহিদাও ছিল বেশি, যেগুলোর চাহিদা আমরা ভারতে লক্ষ্য করতে পারি। এই ভারত রোম বাণিজ্যে লাভের পাল্লা ভারতের দিকে ঝুঁকেছিল, কারণ রোমান সম্রাট টাইবেরিয়াস অভিযোগ করেন যে শৌখিন দ্রব্য আমদানি করার জন্য রোমের সম্পদ বেরিয়ে যাচ্ছে। প্লিনি লিখেছিলেন যে ভারত রোম বাণিজ্যের জন্য বছরে প্রায় রোমে 55 কোটি সিস্টাসেস ব্যয় হয়ে যাচ্ছে। এই রোম ভারত বাণিজ্যের প্রথম শতকের তৃতীয় পাদ পর্যন্ত বিস্তৃত হয়। শব্দের সঙ্গে সাতবাহনদের সংঘাত শুরু হলে তার বিরূপ একটি প্রতিক্রিয়াও লক্ষ্য করা যায় এবং এটি যা পরে বাণিজ্যের উপরে। সাতবাহন আমলে কল্যাণ ছিল একটি সমৃদ্ধ বন্দর। দ্বিতীয় শতকে এর অবক্ষয় শুরু হয়। 150 খ্রিস্টাব্দে টলেমি এই বন্দরটির কথা উল্লেখ করেননি। সঙ্গম সাহিত্যে এবং পরবর্তীকালে অন্যান্য সাহিত্যে, অর্থাৎ যেটি দক্ষিণ ভারতীয় সাহিত্য হিসেবে আমরা জানি, সেখানে আমরা লক্ষ্য করতে পারি যে পশ্চিম উপকূলে সমৃদ্ধ মুজরিস বন্দরের কথা আছে এবং এই বন্দর দিয়ে রোমের সঙ্গে বাণিজ্য চলত। এই বাণিজ্যের জন্য প্রধান ঘাঁটি ছিল আরিকা মেরু এবং সম্ভবত রোমানরা এখানে উপনিবেশ বানিয়ে বসবাস করত, বাণিজ্য পরিচালনা করত। সঙ্গম সাহিত্যে কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলে কাবেরীপাট্টানাম নামক একটি বন্দরের উল্লেখ পাওয়া যায়। এই বন্দরটি ছিল বাণিজ্যের একটি বড় কেন্দ্র। সাতবাহন রাজ্যের বণিকরা শুধু পশ্চিম নয়, পূর্ব উপকূল, পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্য করত। সাতবাহনদের মুদ্রায় আমরা মাস্তুল, দুমাস্তুল প্রভৃতি জাহাজের ছবি দেখি এবং বণিকরা সমৃদ্ধ
এবং সমুদ্র বাণিজ্যে তৎপর ছিল বলে জানা যায়। এবং এই বাণিজ্যের মাধ্যমে দক্ষিণ পূর্ব দেশগুলিতে ভারতীয় ধর্ম এবং সভ্যতার বিস্তার ঘটতে লক্ষ্য করা যায়। এই যুগে দক্ষিণ ভারতীয় সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গে আরেকটি জিনিসও উল্লেখ্য, সমাজের পরেই যেটি স্থান আমাদের চোখে পড়ে সেটি হলো সংস্কৃতি। এবং সংস্কৃতির মধ্যেই ধর্ম, আচারানুষ্ঠানিকতা, তাদের ভাস্কর্য, স্থাপত্য, সেগুলোর কথাও এক্ষেত্রে আলোচ্য। সাতবাহন রাজাদের লেখগুলি থেকে পরিষ্কারভাবে বলা যায় যে তারা ব্রাহ্মণ্য ধর্ম অনুযায়ী ছিলেন এবং কয়েকটি বৈদিক যজ্ঞের অনুষ্ঠানও তারা করতেন, যেমন অশ্বমেধ, রাজসূয় যজ্ঞ এবং পুরোহিতদের প্রচুর দান ধ্যান এই সময় করা হতো। সাধারণ মানুষজন পুরাণ দেবতা বাসুদেব, পশুপতি, ধর্ম, ইন্দ্র, সংকর্ষ এবং সূর্য, চার দিকপাল, যম, বরুণ, কুবের, বাসবের প্রভৃতি পুজো করত। আরজি ভান্ডারকার জানিয়েছেন যে এই যুগের লেখমালাতে গোপাল, বিষ্ণুদেব, বিষ্ণু পালিত প্রভৃতির নাম পাওয়া যায় এবং এগুলি থেকে সহজে অনুমান করা যায় যে বৈষ্ণব ধর্মমতের অগ্রগতি এই সময় ঘটতে শুরু করেছে। শিব পূজিত হতেন, নাম ধর্মের প্রচলন এই সময় হয়েছে এবং সাতবাহন রাজারা হলেন। গাথা সপ্তশতীতে কৃষ্ণ, লক্ষ্মী এবং নারায়ণের কথা উল্লেখ পাওয়া যায়। ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ হিসেবে জনগণ তীর্থযাত্রায় যেত এবং পুষ্করণী খনন করে দ্বিতীয় এবং রাস্তাও খনন করা হতো এবং তারা গাছও লাগাতো। সাতবাহন শাসকরা বিভিন্নভাবে জনপ্রিয় ছিল এবং সেই সময় বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। সাতবাহন রাজারা ব্রাহ্মণ্য ধর্ম অনুযায়ী হতেন এবং অন্য ধর্মমতের সঙ্গেও তারা খুবই উদার এবং সহনশীল ছিলেন। এই রাজবংশের রাজারা সন্ত, জৈন, বৌদ্ধ সম্বন্ধের জন্য পর্বত গৃহ আশ্রয় নির্মাণ করে দেন এবং এসব সন্ন্যাসীদের ভরণপোষণের জন্য ভূমিদান ব্যবস্থা করেন। এদের ধর্মীয় সহনশীলতার জন্য বিদেশিরা ভারতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এই বিদেশিরা অনেকেই হিন্দু ধর্ম গ্রহণ করে এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। এই যুগে অনেকগুলি বৌদ্ধ স্তূপ, চৈত্য, বিহার নির্মাণ হয়। বৌদ্ধ গ্রন্থ অষ্টসহস্রিকা মহাযান প্রজ্ঞা পারমিতে সম্ভবত খ্রিস্টীয় প্রথম শতকে লেখা হয়েছিল এবং এই গ্রন্থে বলা হয়েছে যে মহাযান ধর্মমতের উদ্ভব হয়েছিল দাক্ষিণাত্যে। শ্রেষ্ঠ বৌদ্ধ দার্শনিক নাগার্জুন ছিলেন এই অঞ্চলের লোক এবং সাতবাহন রাজা যজ্ঞশ্রী শতকর্ণী সমসাময়িক। নাগার্জুন হলেন শূন্যবাদের প্রবক্তা এবং এই দার্শনিক মত অনুযায়ী সবকিছু অস্থায়ী, পরিবর্তনশীল, আপেক্ষিক শূন্যতা হলো পরিণতি। বস্তু জগৎ বলে কিছু নেই, জ্ঞানী এবং গুণী ব্যক্তি সবই হলেন অস্তিত্বহীন। সমাজ সংস্কৃতির আরেকটি অধ্যায় ছিল হচ্ছে সাহিত্য। সাতবাহন রাজারা সাহিত্যের অনুরাগী এবং বিদ্যুৎসাহী ছিলেন। ভাষা চর্চাকেও তারা যথেষ্ট সম্মান দিতেন এবং এই সময় রাজাদের মধ্যেও বেশ কয়েকজন লেখক এবং কবির সন্ধান পাওয়া যায়। এই যুগে দুজন শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হলেন সর্ববর্মার কাত্তানাট্রা এবং গুণাঢ্যের বৃহৎ কথা। প্রথমটি লেখা হয় সংস্কৃত ভাষায় এবং দ্বিতীয়টি লেখা হয় পৈশাচী, অর্থাৎ প্রাকৃতের একটি রূপ। কাত্যায়ন হলো সংস্কৃত ব্যাকরণের উপর লেখা একটি গ্রন্থ এবং এই যুগে অন্য সাহিত্য কীর্তি হলো গাথা সপ্তশতী। এই সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রণয় কবিতা রচনা করা হচ্ছে এবং অনেকগুলি কবিতা এই সময় আলোড়ন সৃষ্টি করছে এবং এই সময়কার বিভিন্ন সংকলন গ্রন্থ থেকে প্রায় 700 কবিতা উঠে আসে এবং এই সকল কবিতা, এই সকল গ্রন্থ থেকেও আমরা জানতে পারি যে এই যুগে আরেকটি শ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হয়েছিল যথা লীলাবতী পরিণয় এবং এই গ্রন্থ মূলত এই গ্রন্থে আমরা দেখতে পাচ্ছি যে লীলাবতীর বিদ্রোহের পরিচয় উঠে আসে এবং হালের সঙ্গে লীলাবতীর যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের পরিচয় উঠে এবং সাতবাহন রাজবংশের লেখকগুলি সবকটি প্রায় প্রাকৃত ভাষায় লেখা এবং সহজেই অনুমান করা যায় যে রাজারা এই ভাষায় যথেষ্ট উৎসাহী প্রদান করতেন। রাজমাতা গৌতমী বলস্কে বিখ্যাত নাসিক প্রশস্তিতে যোগ্য বা স্বচ্ছ সাবলীল ভাষায় লেখা, প্রকৃত ভাষায় লেখা একটি উপাখ্যান। শুধু প্রাকৃত ভাষায় নয়, সংস্কৃত ভাষাও এই সময় যথেষ্ট গুরুত্ব অর্জন করেছিল এবং এই যুগের শ্রেষ্ঠ লেখক, দার্শনিক, বিজ্ঞানী হলেন নাগার্জুন। তিনি সাতবাহন রাজা
যজ্ঞশ্রী সাতকর্ণী সমসাময়িক ছিলেন এবং তিনি হলেন নাগার্জুন। তিনি সাতবাহন রাজ্যের যজ্ঞশ্রী সাতকর্ণী সমসাময়িক হয়েছিলেন এবং রাজার সঙ্গে তার সুসুর সম্পর্ক বজায় ছিল। নাগার্জুন সংস্কৃত ভাষায় লেখা শুরু করেন এবং তার বিখ্যাত রচনাগুলি হলো প্রজা পারমিতা সূত্র এবং শূন্য সপ্ততি এবং মাধ্যমিক করণিকা। এবং এই বিভিন্ন লেখনীর মধ্যে দিয়ে তিনি সেই সময়কার সমাজ, অর্থনীতি ও রাজনীতির পরিচয় দিয়ে থাকেন। সাতবাহন বংশের শিল্পকলার মধ্যে বলতে হয় যে সাতবাহন রাজারা শিল্পের উৎসাহী সমর্থক ছিলেন এবং এই যুগে কয়েকটি স্তূপ নির্মিত হয়। স্থানগুলি হলো অমরাবতী এবং অন্যান্য স্থানগুলির মধ্যে আমরা ঘণ্টকশালের নাম করতে পারি, নাগার্জুন কোন্ডর নাম করতে পারি প্রভৃতি। এইসব স্তূপের ধ্বংসাবশেষের পরীক্ষা করে গবেষকরা এই যুগে শিল্পকলার আঙ্গিকের পরিচয় পেয়েছেন। এই যুগে 4টি আয়তক্ষেত্র বিশিষ্ট স্তূপ তৈরি করা হতো এবং এগুলিতে ছিল অলঙ্করণের কাজ এবং যথেষ্টভাবে নান্দনিক সৌন্দর্য সৃষ্টি। সাঁচের উচ্চ স্তূপ এর 4টি সুদৃশ্য তোরণ সাতবাহন যুগে নির্মিত হয়। প্রত্যেকটি তোরণে 2টি করে স্তম্ভ ছিল এবং এদের উপর দাঁড়িয়ে ছিল 3টি করে হাতি। স্তম্ভ শীর্ষে ছিল একটি সিংহ, 2টি চক্র এবং একটি ত্রিশূল। সাতবাহন যুগের পশ্চিমঘাট পর্বতমালার কয়েকটি চৈত্যের নামও আমরা পাই, অর্থাৎ নির্মাণ শুরু হয় এই সময়, প্রার্থনা হল যেটাকে বলা হয়। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত চৈত্যগুলি হলো ভাজ, নাসিক, কার্লের চৈত্য। ভাজের চৈত্যটি ছিল আয়তনে বিশাল এবং এই চৈত্যটির চারপাশে ছিল বৌদ্ধ বিহার। তবে নাসিকের চৈত্যটি আয়তনে বিশাল না হলেও ছিল সুদৃশ্য এবং শিল্প সুসমন্বিত। এসব চৈত্যের অলঙ্করণ এবং নান্দনিক সৌন্দর্য এই স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল। নাসিক চৈত্যটির মধ্যে ছিল একটি স্তূপ এবং পূজার বেদী। নাসিক পর্বতমালার উপরে অনেকগুলি বিহার নির্মাণের কথা হয়। এই বিহারের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল হচ্ছে খসক ভণ্ডর বিহার এবং গৌতমীপুত্র সাতকর্ণী বিহার। প্রত্যেক বিহারের মধ্যে একটি করে বড় হল ছিল এবং এগুলি ছিল পিলারে। সাতবাহন স্থাপত্য কীর্তির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন ছিল কার্লের চৈত্যটি। এই চৈত্য আয়তনে বিশাল, স্তম্ভগুলির গাত্রে হাতি এবং ঘোড়ার ভাস্কর্য ছিল। কয়েকটি স্তম্ভের সিংহের মূর্তিও পাওয়া যায়। এই চৈত্যগুলির 3টি তোরণ এবং বেশ কিছু বিহার এই সময় নির্মাণ হয়, যেগুলো কার্লের পাহাড় কেটে তৈরি করা হয়। এসব বিহারের অনেকগুলি তল ছিল এবং অনেকগুলি ঘরও ছিল। অযোধ্যার নবম এবং দশম গুহা চিত্রগুলো থেকে এগুলি নির্মাণ কার্য সম্পর্কেও লক্ষ্য করা যায়। অনেকগুলি চৈত্য এখানে স্তম্ভের উপর দাঁড়িয়েছিল। চৈত্যগুলির মধ্যে আবার স্তূপ নির্মাণ করা হয়েছিল। সাতবাহন রাজারা পাহাড়ের গুহা কেটে বা পাহাড়ের গুহা দিয়ে প্রথম স্থাপত্য নির্মাণ করেন এবং এই সময় দেখা যায় যে বেশ কিছু ভাস্কর্য সৃষ্টি হয়। নাসিক, কার্ল, অমরাবতী, নাগার্জুন কোন্ডা এই সুদৃশ্য সমস্ত ভাস্কর্য লক্ষ্য করা যায়। কার্লের চরিত্রগুলি ছিল হচ্ছে জীবন সদৃশ এবং উজ্জ্বল। এই যুগে শিল্পীদের সৃজনী প্রতিভার চরম উৎকর্ষ লাভ করার কথাও জানা যায়। শিল্পীরা সবুজ বেলে পাথর ব্যবহার করে মূর্তিগুলি নির্মাণ করতেন এবং এ বিষয় ছিল বিভিন্ন ধরনের বর্ণময়। গৌতম বুদ্ধ এই সৃষ্টিকর্মের নিপুণতার পরিচয় এবং তা দেখে উচ্ছ্বসিত হন। অমরাবতী শিল্পকর্মে একটি জিনিসের অভাব লক্ষ্য করা যায় এবং ভারতের মানুষ প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত হয়ে ওঠে। অমরাবতীতে তা লক্ষ্য করা যায় না। অমরাবতীতে প্রকৃতি দ্বিতীয় স্থান এবং প্রথমে ছিল মানুষের স্থান। প্রকৃতিকে প্রেক্ষিত হিসেবে তুলে ধরা হয়েছে এবং এখানে গৌতম বুদ্ধ সমাজ মানুষ নন, এই জন্য একজন বস্তু জগতের মানুষ। সাতবাহন যুগের শিল্পকলার সময়কার যে সমৃদ্ধির প্রতিফলন ঘটে সেখানে বলা যায় যে এই সময় দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ছিল, বৈদেশিক বাণিজ্য বেড়ে উঠেছিল, বেশ সমৃদ্ধ প্রাচুর্য সম্পদে পরিপূর্ণ এবং অভিজাত এবং ধনী বণিকরা পার্থিব জীবন সম্পর্কে নতুন করে চিন্তা করতেও শুরু করে দিয়েছিলেন। নতুন দৃষ্টিও ছিল এই সময় সুস্বাগত। সাতবাহন শিল্পে নতুন নাগরিক জীবনযাপন, নাগরিক চিন্তাকে গুরুত্ব দেওয়া হয়। নতুন দৃষ্টি এবং
ছিল এই সময়কার বস্তুগত। সাতবাহন শিল্পের নগর এবং নাগরিক জীবনের প্রতিফলন করতে লক্ষ্য করা যায়। নাগরিক সংস্কৃতির প্রাধান্য এই সময় গুরুত্ব পায়। ভাস্কর্যের শৈলী এবং আঙ্গিকের উচ্চতর স্তরে পৌঁছে যায়। এসব ভাস্কর্য শিল্পের শক্তি এবং সৌন্দর্যকে শৈলী এবং আঙ্গিকের প্রচলন মনে করা হতে থাকে। এইসব ভাস্কর্য শিল্পের শক্তি এবং সৌন্দর্যকে মেলানো হয় ভাস্কর্যের অনুপম সৃষ্টির ক্ষেত্রে। এদের শিল্পে বিভিন্ন ধরনের শক্তি এবং সৌন্দর্যের ভাব প্রদান করতে দেখা যায়। এদের শিল্পে বিভিন্ন সময় মনের ভাব এবং ভঙ্গির প্রকাশ ঘটতে থাকে। নারী চরিত্রগুলো এই সময় বিশেষভাবে উজ্জ্বল হয়ে ওঠে। তাদের প্রেম, ভালোবাসা, সৌন্দর্যের কথা এখানে উল্লেখ করে। এই ভাস্কর্যের বৈশিষ্ট্য আধ্যাত্মিকতা নয়, মানুষের প্রণয় এবং বরঞ্চ ভঙ্গিমাতে প্রকাশ পেয়েছিল। নারী চরিত্রগুলো বিশেষভাবে ছিল আধ্যাত্মিক বৈশিষ্ট্য কেন্দ্রিক, অর্থাৎ নারীদের পুজো, নারীদের আচার আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ প্রভৃতিকে কেন্দ্র করে এগুলি গড়ে উঠেছিল। মানুষের বিভিন্ন জীবনের আঙ্গিককে লক্ষ্য রেখে এখানে বিভিন্ন কারুকার্য সৃষ্টি করা হতো। গৌতম বুদ্ধ এখানে ধ্যানমগ্ন ঋষি নন, চারিদিকের পরিবেশের সম্পর্কে মানুষ ছিলেন যথেষ্ট সচেতন। সাতবাহন রাজারা শুধু বিশাল সাম্রাজ্য গঠন করেননি, শুধু রাষ্ট্রীয় ঐক্য স্থাপন নিয়ে ব্যস্ত ছিলেন না, শিল্প সৃষ্টির ক্ষেত্রেও বিভিন্ন পরিমণ্ডল তৈরি করেছিল। অর্থাৎ বিভিন্ন শিল্পক্ষেত্রে যে পরিমণ্ডল লক্ষ্য করা যায় সেগুলো আমরা সাতবাহন যুগেও লক্ষ্য করতে পারি। রাজপ্রাসাদ, অভিজাত গৃহ এবং ধনী কৃষকদের গৃহের যে স্তূপ গাত্রে যে লেখনী, যে খোদাই, সেগুলো আমরা ইতিহাসে লক্ষ্য করতে পারি। এইভাবে দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির মধ্যে আমরা একটি মেলবন্ধন লক্ষ্য করি এবং সেখানে একই সঙ্গে সমাজ, রাষ্ট্র দর্পণ, তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছিল অর্থনীতি, শিল্প এবং সাহিত্য। এবং বিভিন্ন সুষম পর্যায়ে গড়ে ওঠা এই সমাজ ব্যবস্থায় আস্তে আস্তে তামিল বা দক্ষিণ ভারতীয় অঞ্চলকে একটি নতুন প্রেক্ষাপটের দিকে নিয়ে গিয়েছিল। দক্ষিণ ভারতের কথা আলোচনা প্রসঙ্গে যেটি উল্লেখ না করলেই নয় সেটি হলো সঙ্গম যুগ। এবং এই খ্রিস্টীয় প্রথম 300 বা 400 বছর ধরে তামিল দেশে, যেটাকে আমরা তামিলাক্কাম বলি, এবং যে সাহিত্য রচিত হয়েছিল এই তামিলাক্কাম সম্পর্কে জানবার জন্য যেটি উল্লেখযোগ্য সাহিত্য রূপে ইতিহাসে সেটি হলো সঙ্গম সাহিত্য। এই সাহিত্যে তামিল দেশ এবং জগতের একটি নিখুঁত পরিচয় পাওয়া যায়। চম্পকা লক্ষ্মী বর্ণনা করেছেন যে পুরনো প্রস্তর যুগের শেষের দিকে এসে এই সঙ্গম সাহিত্য রচিত হয়। অর্থাৎ এই যুগে এসে তামিলাক্কাম সম্পর্কে আমরা যেটা জানতে পারি সেটি আমরা মূলত সঙ্গম সাহিত্য থেকে জানতে পারি, এবং সঙ্গম সাহিত্য রচিতই হয়েছিল পুরানো প্রস্তর যুগের শেষের দিকে এসে। পুরানো প্রস্তর যুগের মানুষজন, সম্প্রদায়, তাদের বৃহৎ কৃষিক্ষেত্র, স্থানীয় প্রধান ও কৃষকদের পরিচয় এখানে আমরা পেয়ে থাকি। এখানকার মানুষজন কৃষি, পশুপালন, মৎস্য শিকার এবং ইত্যাদি সমগ্র জীবিকার সঙ্গে যুক্ত ছিল। এই যুগের মানুষ লোহার ব্যবহার শিখে নিয়েছিল এবং পরিবেশ ছিল বেশ সমরাস্ত্র এবং যুদ্ধের অনুকূল। যুদ্ধ বিগ্রহ এই সময় ঘটেছিল। সঙ্গম সাহিত্যে একটি প্রাণচঞ্চল, সচিব, পরিশীলিত সাহিত্য সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। তামিল জগতের এই সাহিত্যে 8টি বা 9টি ভাগে বিভক্ত। সাহিত্য সংকলনগুলিতে আমরা প্রায় 2279টি কবিতা আছে এবং এই রচনা করেন 473 জন কবি, এবং এদের মধ্যে মহিলা কবিরও স্থান ছিল। অর্থাৎ প্রথম থেকে আমরা দেখে আসছি যে দক্ষিণ ভারতে মূলত তামিলাক্কাম অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠা রাষ্ট্র ব্যবস্থাতেও যেরকম মহিলাদের একটা অংশগ্রহণ ছিল, যারা কিনা রাজনৈতিক জীবনে বিশেষ পদার্পণ করেছিলেন, তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তারা সাহিত্য রচনাতেও অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। সঙ্গম হলো কবি সম্মেলন, কবিদের একাডেমি, পাণ্ড্য, চের, চোল রাজারা এদের উৎসাহী সমর্থক এবং পৃষ্ঠপোষক। সঙ্গম সাহিত্যে তামিল দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের চিত্র পাওয়া যায়। কানাক সাবাই তার গ্রন্থ দ্য তামিলস 1800 years ago-তে সঙ্গম সাহিত্যে প্রাপ্ত তামিল জীবনের চিত্র এঁকেছেন। এই গ্রন্থে তামিল রাজা এবং রাজ্যগুলির বর্ণনা পাওয়া যায়।
সঙ্গম কবিতাগুলির প্রধান বিষয় হলো প্রেম এবং যুদ্ধ। সঙ্গম যুগে আমরা জানি যে তামিল অঞ্চলে যুদ্ধ বিগ্রহ লেগে থাকে এবং পুরম কবিতাগুলি বীর নায়কদের অন্বেষা ছিল, বীর নায়কদের কথা উঠে এসেছে তাদের যশ খ্যাতি লাভের জন্য। এই যুগে তামিলরা বিশ্বাস করত যে বীর যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন এবং তারা আত্মস্বর্গবাসী। যুদ্ধে পরাস্ত হলে একজন রাজা সাধারণত আনুষ্ঠানিকভাবে আত্মহত্যা করতেন এবং এইসব বীর যুদ্ধক্ষেত্রে বীরত্ব দেখিয়ে নিহত হতেন। তাদের নামে স্মৃতিসৌধও নির্মাণ করা হতো এবং সঙ্গম যুগে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। প্রাচীন তামিল রাষ্ট্র ব্যবস্থায় রাজা ছিলেন বংশানুক্রমিক রাষ্ট্রপ্রধান, তবে সম্ভবত নিরঙ্কুশ স্বৈরাচারী শাসক ছিলেন না। তার ক্ষমতা সীমাবদ্ধ ছিল, কারণ 5টি কাউন্সিল বা সভার অস্তিত্বের কথা এই সময় জানা যায়। এই সভাগুলি গঠন করতেন পুরোহিত, চিকিৎসক এবং জ্যোতিষীরা। এসব সভা জনগণের অধিকার সুযোগ সুবিধা রক্ষা করত। পুরোহিত ধর্মীয় কাজকর্ম পরিচালনা করত এবং চিকিৎসক রাজা এবং জনগণের চিকিৎসা করত। এবং আরো জানা যায় যে জ্যোতিষী সরকারি অনুষ্ঠানের উপরেও এই সময় শুভ সময় নির্ধারণ করা, গুরুত্বপূর্ণ সব বিষয় আশয় নির্ধারণ করা প্রভৃতিও ভবিষ্যৎবাণী এই সময় হতো। অর্থাৎ তারা জ্যোতিষ শাস্ত্র যথেষ্ট অবদান রাখত এবং বিশ্বাস করত। রাষ্ট্রের রাজস্ব সংগ্রহ এবং ব্যয় নিয়ে এরা ব্যস্ত থাকত। তারা বিচার ব্যবস্থা তদারকি করত এবং রাজার হাতে সেই সময় ক্ষমতা সমর্পণ করা, 5টি কাউন্সিল গঠন করা, পাণ্ড, চোল, চেরদের রাজনৈতিক ব্যবস্থায় গ্রহণ প্রভৃতি এই সময় ঘটে থাকত। এই কাউন্সিলগুলো ছিল প্রায় স্বশাসিত এবং প্রত্যেকটাই স্বতন্ত্র এবং স্বাধীন এবং কেউ কারো উপর নির্ভরশীল প্রায় ছিল না বললেই চলে। সঙ্গম যুগে আমরা রাজারা ছিলেন প্রায় জাঁকজমকপ্রিয়, অর্থাৎ সঙ্গম যুগের রাজারা মূলত তামিল নামের কথা, এখানে তামিল কামের কথা বলা হচ্ছে, সেই যুগের রাজারা ছিল জাঁকজমকপ্রিয়। রাজসভাগুলো ছিল সুসজ্জিত এবং রাজার চারদিকে থাকতো 8 জন সহচর। এদের কেউ ছিলেন সুগন্ধি দ্রব্যের প্রস্তুতকারক, কেউ ছিলেন মালিক, কেউ ছিলেন পোশাকের ভারপ্রাপ্ত এবং কেউ আবার আলো বহনকারী। রাজা একখানি বড় মাপের মুকুট পরিধান করত, এটি সোনার তৈরি করা হতো। মূল্যবান পাথর, মণি মুক্ত দিয়ে এগুলি সাজানো হতো। রাজা হাতি, ঘোড়া এবং রথে চড়ে যাতায়াত করতেন। সকালে সূর্যাস্তের পর প্রাসাদের কাছে বাদ্য বাজানো হতো এবং জানা যায় যে রাজা নিজে পোশাকের সঙ্গে মণিমুক্ত ধারণও করতেন। মণিমুক্ত দিয়ে সজ্জিত একটি ছত্র তার মাথার উপর ধরা হতো। রাজা হাতি, ঘোড়া বা রথে চড়ে যাতায়াত করতেন। সকালে ও সূর্যাস্তের পরে প্রাসাদের কাছে বাদ্য বাজানোর ব্যবস্থা হতো। সব সরকারি অনুষ্ঠানে রাজার পাশে রানী আসন গ্রহণ করতেন। রাজার উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে ছিলেন পুরোহিত, জ্যোতিষী, চিকিৎসক এবং প্রধান সেনাপতি। এরা ছাড়াও আরো অনেক উচ্চপদস্থ রাজকর্মচারীও ছিল। রাজা প্রয়োজন বোধ করলে বিশেষ আধিকারিক নিয়োগ করতে পারতেন। বিচারক এবং ম্যাজিস্ট্রেট বিচার সংক্রান্ত কাজকর্ম তদারকি করত। ফৌজদারি মামলার ক্ষেত্রে রাজা নিজে ছিলেন শেষ আপিল আদালত। দণ্ডবিধি ছিল খুব কঠোর। একজন তস্কর অপহৃত দ্রব্যাদি সহ হাতে নাতে ধরা পড়লে তার শিরোচ্ছেদ ঘটানো হতো। একজন ব্যভিচারী ধরা পড়লে মৃত্যুদণ্ডে তাকে দণ্ডিত করা হতো। তামিল মহাকাব্য গুলোতে জানা যায় যে রাজা বিচার নামে ভয়ঙ্কর নিষ্ঠুরতাও দেখাতেন। রাজার আয়ের প্রধান উৎস ছিল এই সময় শুল্ক ব্যবস্থা, অর্থাৎ শুল্ক থেকে রাজার আয় হতো। পথ শুল্ক, ভূমিকর রাজকর্মচারীরা সংগ্রহ করত। বড় মাপের রাস্তাগুলি রাজ্যের সীমান্তে শুল্ক আদায়ের ব্যবস্থা ছিল। ভূমিকর নগদ এবং উৎপন্ন শস্যের মাধ্যমে নেওয়া হতো। অন্যান্য উৎস থেকেও রাজার আয় করা হতো। অধীনস্থ সমস্ত রাজা এবং প্রধানরা রাজাকে কর দিতেন এবং সামরিক অভিযানের সময় লুণ্ঠিত দ্রব্যের ভাগ পেতেন রাজা। বন, মৎস্য চাষ, হাতি থেকেও রাজার আয় হতো। সাধারণত উৎপন্ন শস্যের 1/6 ছিল রাজার প্রাপ্য রাজস্ব। বলা হতো এই রাজস্ব রাজার আইনানুগ ন্যায্য পাওনা ছিল। জলাশয় এবং ক্যানন থেকেও চাষের জমিতে জল সরবরাহ করা হতো এবং হালে জল কর আদায় করা হতো। সঙ্গম কাব্যের সাহিত্যে মানুষের পার্থিব জীবন নিয়ে অনেক লেখা আছে এবং কৃষিকাজ, পশুপালন, মৎস্য শিকার ইত্যাদি নিয়েও কবিতা লেখা হয়েছে। এ যুগে মানুষ লোহার ব্যবহার শিখেছিল। কবিরা লোহা দিয়ে বানানো তীর ফলকের কথার উল্লেখ করেছেন।
রাজা ঘোড়া ও লোহার অস্ত্র ব্যবহার করতেন। সমকালীন কাব্যগুলো থেকে আমরা রাজার দুর্গের কথাও জানতে পারি। বিজয় বিজয় রামস্বামী সঙ্গম কাব্যে মহিলা এবং তাদের কাজকর্মের দিকে দৃষ্টি আকর্ষণ করে। সঙ্গম কাব্যে মহিলাদের কথা উল্লেখিত হচ্ছে এবং তার জীবনযাপন সম্পর্কে আমরা অনেক তথ্য পাই। তারা বীজ বপন করতেন, ক্ষেত থেকে আগাছা উপড়ে ফেলতো, কৃষিকার্যে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতো, শস্য ঝাড়াই করতো, বাছাইয়ের কাজও এই সময় মহিলারা করে থাকতো। মহিলারা পশুপালন করতো এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদনেও যথেষ্ট বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছিল। সুতো কাটার কাজও মহিলারা একচেটিয়া অংশগ্রহণ করত। মহিলারা বয়ন শিল্পের কাজও করে থাকতো এবং এরা সঙ্গম সাহিত্যে এই মহিলা তাঁতির উল্লেখও পাওয়া যায়। মহিলারা কাপড় ধোয়া পরিষ্কারের কাজও যুক্ত ছিল। ঝুড়ি বানানো এ ধরনের অন্যান্য কাজের সঙ্গে মহিলারা যুক্ত থাকত। মৎস্যজীবী পরিবারের মহিলারা মাছ ধরা এবং বিক্রির সঙ্গে যুক্ত থাকত। সমুদ্র উপকূলে বসবাসকারী নারী পুরুষ সকলেই লবণ উৎপাদন এবং বিক্রির সঙ্গে যুক্ত থাকত এবং লবণ উৎপাদন এবং বিক্রির পাশাপাশি এরা কৃষক রমণীর কাছ থেকে ধান বা চাল কিনত। মহিলারা ভাত থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করত এবং এগুলি তারা বিক্রিও করত। ফুল এবং মালা বিক্রি ছিল মহিলাদের কাজ। কিছু মহিলা ধাইমা হিসেবে কাজ করত এবং এরা আরো বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত থাকত। চারণ কবি বা নৃত্য পটীয়সীর নামেও এরা যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল এবং তারা নাচ ও গানের সঙ্গে যুক্ত থাকতেন। এই যুগে সাহিত্যে উল্লেখ করা হয়েছে যে রাজারা মহিলাদের দেহরক্ষী রূপেও নিযুক্ত করতেন। সঙ্গম যুগে সমাজ ছিল সুনিয়ন্ত্রিত। সমাজ নিয়ন্ত্রণ করতেন রাজা, সেজন্য তিনি ছিলেন সমাজ ব্যবস্থার শীর্ষস্থানে। রাজা জনগণের সঙ্গে স্বচ্ছন্দে মেলামেশা করতেন, যদিও তার সঙ্গে দেহরক্ষী থাকত। রাজধানীর সব উৎসব ও অনুষ্ঠানে রাজা অংশগ্রহণ করতেন। দেশে দুর্ভিক্ষ হলে বা অনাবৃষ্টি হলে দেখা দিলে জনগণ দুর্ভোগের শিকার হতো এবং রাজা এই সময় তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিত। যজ্ঞ করে রাজা প্রায়শ্চিত্ত করতেন, এরকমও নিদর্শন পাওয়া যায়। রাজা অসুস্থ হলে বা রাজা যুদ্ধের জয়ের জন্য জনগণ মন্দিরে প্রার্থনা করতেন। অর্থাৎ রাজা প্রজার মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল, যেখানে দেখা যাচ্ছে যে দুর্ভিক্ষ হলে যেরকম রাজা সেই সময় প্রার্থনা করছেন এবং রাজা অসুস্থ হলেও কিন্তু ঠিক প্রজারা কিন্তু সেই ব্যবস্থাই করতেন। অর্থাৎ জনগণ মন্দিরে গিয়ে প্রার্থনা করতেন। প্রজারা রাজার প্রতি অনুগত ছিল এবং সেই কর্তব্য পরায়ণতা রাজার কাছ থেকেও দেখা যেত। সঙ্গম যুগে তামিল সমাজে বৈদিক সমাজ প্রথা, জাতি প্রথার প্রবেশ ঘটতে দেখা যায়। অর্থাৎ সমাজ ক্রমশ আস্তে আস্তে কুসংস্কারাচ্ছন্ন হচ্ছে। তবে তামিল কবিরা চতুর্বর্ণ সমাজের কথা জানতেন এবং জানা যায় যে ব্রাহ্মণদেরও এই সময় উল্লেখ পাওয়া যায় এবং এদের অনেকে রাজসভার কাজেও যুক্ত থাকতো। রাজবংশগুলি এদের পৃষ্ঠপোষকতা প্রদান করত। অভিজাতরা এদের সমর্থক ছিল। কপিল মুনি রাজাদের ব্রাহ্মণদের গুরুত্বপূর্ণ পদে নিযুক্তির পরামর্শ দিত। তবে প্রাচীন তামিল সমাজে চতুর্বর্ণ বিভাজন কার্যকর ছিল না। এই সমাজ জাতি প্রথার আস্থা রাখতে পারেনি। সমাজ বিভাজনের নীতি ছিল কুটি। কুটি হলো সম্প্রদায় ভিত্তিক একটি বিভাজন। গোড়ার দিককার তামিল যে কৃষি সমাজ ছিল, এটি ছিল কেন্দ্রাস্থিত ধারণা। বংশধারা এবং পেশাদারী বংশানুক্রমকে কেন্দ্র করে এই পেশায় তারা যুক্ত থাকতো, অর্থাৎ কুটি ব্যবস্থা গড়ে উঠেছিল। তবে পরস্পরের খাদ্য গ্রহণ, সামাজিক মেলামেশার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা ছিল না। বলা হয় জাতি প্রথা হলো একটি কুটি ব্যবস্থার সম্প্রসারণ। বাজন গুরুকুল জানিয়েছেন যে এই সময় যে ব্রাহ্মণ পরিচালিত গ্রামীণ কৃষি অর্থনৈতিক ব্যবস্থার ভাঙন ধরেছিল, তার ফলে জাতি প্রথার উদ্ভব ঘটে। সঙ্গম সাহিত্যগুলো থেকে আমরা জনগণের দৈব শক্তি বা জাদু শক্তির বিশ্বাসের কথা জানতে পারি। এরা জাদুবিদ্যা দেখাতো, গান নাচ করতো, সমাধিস্থ হয়ে থাকতো প্রভৃতি। অনেক নাচ গানের অনুষ্ঠান ধর্মের সঙ্গে যুক্ত থাকতো। সঙ্গম যুগের কবিতাগুলিতে মৃতদেহ বিভিন্নভাবে সৎকারের কথাও জানা যায়। সঙ্গম সাহিত্যে অনেক সংস্কার বা লক্ষণেরও উল্লেখ আছে। সুলক্ষণ, কুলক্ষণ অর্থাৎ বিভিন্ন ধরনের ম্যাজিক বা প্রশাসনের সঙ্গে এগুলো যুক্ত ছিল। এই কথা অনুমান করা হয় যে অনেকই কুসংস্কার ধর্ম বিশ্বাসের অঙ্গ ছিল।
কন্যাকি ধর্ম সম্প্রদায়ের অস্তিত্ব ছিল, জনগণ এই সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিল। জনগণ মুরুগর এবং সুব্রহ্মণ্যর পুজো করত। তামিল কবিরা তার কৃতিত্বের প্রশংসা করে কবিতা লিখেছেন। লোককাহিনীতে তিনি বহু কৃতিত্বের অধিকারী ছিলেন। শিব তার বিভিন্ন মূর্তি পুজো পেতেন এবং অর্ধনারীশ্বর হলো তার আরেক রূপ। হিন্দু দেবতাদের মধ্যে ব্রহ্মা এবং বিষ্ণুর কথা জানা যায় এবং কৃষ্ণ পুজোর কথা এই সময় জানা যায়। এই যুগে ব্যয়বহুল যজ্ঞ, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতো। তামিল সমাজের উপর বৈদিক সভ্যতার প্রভাব ছিল। এসব হলো তারই ফল। সঙ্গম যুগের কবিতারা কর্মফল তত্ত্বের উপরেও কিন্তু নির্ভর করতে এবং তারা এই সমস্ত তত্ত্বেরও কথা বলতেন। সতী প্রথার প্রচলন ছিল, যেসব বীর যুদ্ধক্ষেত্রে মারা যেতেন তাদের স্মৃতিতে বীরকুল নির্মাণ করা হতো। দক্ষিণ ভারতে বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রচলন ছিল। তামিল দেশে আর্যিকরণের আগে এই দুই ধর্মমত জনগণের গভীরভাবে প্রভাবিত করেছিল। শিলপদিকরম এবং মণিমেকলাই মহাকাব্যে এই দুই ধর্ম মতের বেশ কয়েকবার উল্লেখ পাওয়া যায়। তবে বৈদিক ধর্মমতের আধিপত্য স্থাপন করেছিল এই সময় বলা যেতে পারে। তামিল সমাজ এই নতুন ধর্মমতকে আয়ত্ত করেছিল। অবশ্যই বৈদিক ধর্মমতের সঙ্গে স্থানীয় ধর্মমতের সমন্বয় ঘটে, অর্থাৎ শিলোপাদিকম এবং মণিমেকলাই মহাকাব্যে বিভিন্ন ধরনের ধর্মমতের সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি যে ব্রাহ্মণ্য ধর্মেরও একটি সংমিশ্রণ ঘটতে দেখা যায়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সেই সময় সঙ্গম যুগে তামিল দেশে অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে উঠেছিল। কাবেরীপত্তনম অন্যান্য বন্দরগুলি ছিল এই সময় বাণিজ্য কেন্দ্র সমৃদ্ধ। রোমান ও গ্রিক উপাদানে এর সমর্থন পাওয়া যায়। তামিল দেশে রোমান স্বর্ণমুদ্রা ভান্ডার আবিষ্কৃত হয়। সঙ্গম কবিরা রাজা এবং উচ্চবর্ণের মানুষের সমাদর এবং সমর্থন লাভ করেছিলেন। চারুশিল্প যেমন নৃত্য, সঙ্গীত খুব জনপ্রিয়তা এই সময় অর্জন করেছিল। এই যুগে এসবের উন্নতি হয় এবং দেবতাদের প্রশংসা করা হয়, বহু ভক্তিমূলক গান রচিত হয়। সঙ্গম যুগে দুইখানি মহাকাব্য রচিত হয়, যার কথা একটু আগে আমি উচ্চারণ করলাম, সেটি হলো শিলাপদিকরম এবং মণিমেকলাই। শিলাপদিকরম অর্থাৎ যেখানে নুপুরের গান, এবং এটি লেখেন হচ্ছে ইলান কোবাতিকাল, এবং এই মহাকাব্যের নায়ক হলেন কোবালান। তার পিতা ছিলেন একজন ধনী বণিক। এর নায়িকা ছিলেন কন্যাকি। এরা বন্দর শহরে বাস করতেন এবং নানা ঘটনার মধ্যে দিয়ে নায়ক নায়িকার স্বর্গে মিলিত হয়। ওই নুপুর হলো কোবালানের মর্মন্তুদ মৃত্যুর কারণ, এবং এই নুপুরের আবার সত্যের প্রতীক ছিল। এই জন্য মহাকাব্যের এরকম নামকরণ। মণিমেকলাই যথা স্বর্ণ মেখলা নামক যে মহাকাব্যটি লেখেন সেটি মাদুরাইয়ের শস্য বণিক সাক্কানার। তিনি ধনী ব্যবসায়ী ছিলেন এবং এই মহাকাব্যের নায়িকা মণিমেকলাই রাজপুত্র উদয় কুমারের প্রণয় প্রত্যাখ্যান করে সেসব বৌদ্ধ ভিক্ষুণী হয়ে যান। সাহিত্য সমালোচকদের মতে মহাকাব্য ছিল মণিমেকলাই শিলাপদিকর্মের চেয়ে নিকৃষ্ট, এবং এই শিলাপদিকর্মের জৈন ধর্মের প্রতি আকর্ষণ লক্ষ্য করা যায়, এবং মণিমেকলাই মহাকাব্য বৌদ্ধ ধর্মের জয়গান করা হয়েছে। আর চম্পকালক্ষ্মী মনে করেন সঙ্গম যুগে রাজতন্ত্র প্রতিষ্ঠা পায়নি, রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। এই যুগটি ছিল প্রধানত সর্দারদের যুগ, এবং প্রধান গোষ্ঠীমূলক গোষ্ঠীতন্ত্র এবং প্রধান গোষ্ঠীদের কেন্দ্র করে গড়ে উঠেছিল। অর্থাৎ তামিল নাড়ুতে এই সময় যেই প্রতিষ্ঠানগুলো, যেই স্টেট ফরমেশন বা যেই আঞ্চলিক রাষ্ট্রের উদ্ভব করতে দেখা যায়, সেখানে রাজার কতটা নেতৃত্ব ছিল বা রাজার কতটা প্রাধান্য ছিল সেই সম্পর্কে এখনো প্রশ্নাতীত ভাবে আমরা একই অর্থে বা একই কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারিনি। এই যুক্তি ছিল প্রধানদের এবং সর্দারদের যুগ। এই প্রধান বা সর্দাররা কৃষি জমির উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করতে পারেনি। এদের আয়ের উৎস ছিল অধীনস্থ শাসকদের প্রদান করা কর এবং লুণ্ঠিত সম্পদ, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে এরা বিভিন্ন অঞ্চলে যেত এবং সেই অঞ্চল থেকে এরা কর সংগ্রহ করে আনত। তবে উল্লেখ্য যে সঙ্গম যুগের মানুষ লিখতে শিখেছিল, সাহিত্য রচিত হয়েছিল এবং যুদ্ধ বিগ্রহ ছিল, সফর ছিল, বিশেষ ধরনের কারিগরি শিক্ষা ছিল, দূরপাল্লার বাণিজ্য এরা অংশগ্রহণ করত। কবি সংগঠন গড়ে উঠেছিল, বণিকরাও এই সময় তাদের অভিব্যক্তি বা তাদের আগমন ঘটিয়েছিলেন। দুই মহাকাব্যে তাদের উল্লেখও পাওয়া যায়।
সক্ষম কবিরা রাজাদের কাছ থেকে সোনা, মণিমুক্ত এবং মসলিন, ঘোড়া এবং হাতি উপহার হিসেবে সংগ্রহ করত। এইসব থেকে অনুমান করা হয় যে রাজাদের সম্পদের আরো অনেক উৎস ছিল। রাজারা দূরপাল্লার বাণিজ্য করত, বন্দর বানিয়েছিল, বিলাস দ্রব্য কিনত, বাণিজ্য থেকে শুল্ক আদায় করত। রাজারা সম্ভবত মুদ্রা অর্থনীতির প্রবর্তন ঘটিয়েছিলেন। চোল, চের, পাণ্ড্যরা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছিল। অন্তত রাষ্ট্র ব্যবস্থার আদিম রূপটি এই সময় পাওয়া যায়। হয়তো কৃষি অর্থনীতির উপর এদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল না, নিয়মিত রাজস্ব স্থাপন করতে এবং সংগ্রহ করত, কিন্তু কেন্দ্রীভূত শাসনযন্ত্র জনগণকে কর দিতে বাধ্য করত না এবং প্রয়োজন মতো এরা জনগণের সঙ্গে জনগণের প্রয়োজনেও সামিল হতো। এবং এইভাবেই দেখা যাচ্ছে যে তামিলকাম অঞ্চলটিকে কেন্দ্র করে যে সমাজ ব্যবস্থা, যে অর্থনীতি গড়ে উঠেছিল, সেই অঞ্চল অর্থাৎ তামিলাক্কাম অঞ্চলটিকে কেন্দ্র করে যে সমাজ ব্যবস্থা বা অর্থনীতি গড়ে উঠেছিল, সেখানে মূলত একটি গোষ্ঠীবদ্ধ সমাজ ব্যবস্থা বা রাজনীতির আমরা সন্ধান পাই, যেটি মূলত রাজার তৎপরতায় গড়ে উঠলেও রাজাদের অবস্থান লক্ষ্য করা গেলেও এখানে এটি মূলত ছিল যে সর্দারদের কেন্দ্র করে গড়ে ওঠা একটি অবস্থান। এবং এখানে আমরা যে সমস্ত রাষ্ট্র ব্যবস্থার নিয়ন্ত্রণ দেখতে পাই, সেখানে রাজার অবস্থান ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত। এই যুগে এসে রাজা এবং প্রজার মধ্যে একটি সুসম্পর্ক বা বিন্যাস আমরা লক্ষ্য করি, যেখানে রাজা প্রজা তাদের আনুগত্য পরায়ণতা, তাদের কর্তব্য পরায়ণতার সঙ্গে সঙ্গে পারস্পরিক সুখ দুঃখের ভাগিদারও হয়ে উঠেছিল। অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই সময় কৃষি, বাণিজ্য, শিল্প প্রভৃতি পাশাপাশি চলে আসছে। নিগম বা গিল্ডগুলোরও অবস্থান এই সময় লক্ষ্য করা যায়। অর্থাৎ কৃষিজ অর্থনীতির ক্ষেত্র এই কথা আমরা বলতে পারি। এবং মূলত কৃষিকে কেন্দ্র করে যে অর্থনীতি এই সময় গড়ে ওঠে তামিলাক্কাম অঞ্চলকে কেন্দ্র করে, সেটির মূল প্রতিপাদ্য বিষয়ই ছিল হচ্ছে কৃষি। এবং কৃষির বিভিন্ন ধরনের অঙ্গ ছিল এবং শস্য উৎপাদন ব্যবস্থার মধ্যে দিয়ে তার প্রতিফলন ঘটতে দেখি। এবং যেহেতু ভারত প্রথম থেকে প্রাচীন কাল থেকে একটি কৃষিভিত্তিক অর্থনীতির মূল কাণ্ডারি হিসেবে গড়ে ওঠে, তার ভারতের মেরুদণ্ড ছিল হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি, কাজেই বলা যায় যে দক্ষিণ ভারতের অঞ্চল তামিলাক্কাম অঞ্চল এর আওতাধীন ছিল এবং বিভিন্ন ধরনের জীবিকার নির্বাহের সঙ্গে যুক্ত থাকলেও কৃষি ছিল এই অঞ্চলের, এই রাষ্ট্রের প্রধান অঙ্গ। এবং বিভিন্ন কবিতা, বিভিন্ন তথ্য থেকে আমরা এটি জানতে পারলাম যে এরা কৃষির পাশাপাশি বিভিন্ন ধরনের যুদ্ধ পরিচালনা, বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা, বিভিন্ন ধরনের শুল্ক প্রদান প্রভৃতির মধ্যে দিয়েও তাদের কৃষিকে, তাদের অর্থনীতিকে ধারণ করে রেখেছিল। এবং পুরোহিত, চিকিৎসক, জ্যোতিষী, এই যে বিভিন্ন পেশার উল্লেখ আমরা পাচ্ছি, এখান থেকেও জানা যায় যে অর্থনীতি বেশ সুগঠিত ছিল। এবং যার ফলে দেখা যাচ্ছে যে তামিলাক্কাম অঞ্চল বেশ কিছুটা অগ্রগতিশীল ছিল। এবং এর সমাজের ক্ষেত্রে আমরা উল্লেখ করলাম যে সমাজ ব্যবস্থা কেবলমাত্র যে পুরুষ শাসিত ছিল তা না, এই সময় মহিলারাও তাদের নিজস্ব স্থান দখল করে নিয়েছিল। যদিও এই স্থান মূলত রাজকীয় পরিবার থেকে এসেছিল, তথাপি এটি উল্লেখ যে মনে রাখতে হবে যে রাজকীয় পরিবারের সঙ্গে সঙ্গে এই যে কৃষিক্ষেত্রে সাধারণ মহিলাদের অংশগ্রহণ, এই যে কৃষিক্ষেত্রে নিম্নস্থ মহিলাদের অংশগ্রহণ, সেটা পুরো দস্তুর ভাবে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে এই সময় সাধারণ মানুষও মহিলাদের সঙ্গে এক হয়ে তাদের জীবিকা নির্বাহ করত। আজকের ইতিহাস পরিচালনা আমি এখানেই শেষ করলাম, আমার পাঠ আমি এখানেই শেষ করলাম। আবার পরবর্তী পর্যায়ে দেখা হবে। নমস্কার।